দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের আয়োজন গন্তব্য আমেরিকা ইউরোপ। আমাদের সঙ্গে আছেন আজকে আলোচনার জন্য মহিবুল ইসলাম মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান এম্বাসি, ঢাকা। আসসালামু আলাইকুম, আপনাকে এবং কালের কণ্ঠকে ধন্যবাদ। দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে টপিকটি আজকে নির্বাচন করেছেন, যে গন্তব্য আমেরিকা এবং ইউরোপ, এটি অত্যন্ত সময়োপযোগী একটি আলোচনার বিষয়বস্তু। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণ প্রজন্ম, ইভেন যারা কিনা বিভিন্ন প্রফেশনে গত কয়েক বছর ধরে কাজ করছেন, তাদের মধ্যেও একটা বিদেশমুখী মনোভাব কাজ করছে। আপনি ভিসা টিম লিডার হিসেবে কাজ করেছেন, আমাদের দর্শকদের অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকেরই জানার আগ্রহ বিপুল পরিমাণে। আমরা যদি শুরুতেই আপনাকে, কারণ যেহেতু আমাদের জানার জায়গাটা অনেক বিস্তৃত, আমরা সেটাকে সংক্ষেপে আসলে জানার চেষ্টা করব। আপনি যদি বলেন আসলে বাংলাদেশি আবেদনকারীরা যে ভিসা আবেদন করে, সেই ক্ষেত্রে ইন্টারভিউতে বা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো, এর আগে একটু জানতে চাইবো আসলে যদি একজন চিন্তা করে যে হচ্ছে আমি ইউএসএর অথবা ইউরোপের আবেদন করব, তার আসলে প্রস্তুতিটা কি হওয়া উচিত? আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে যে প্রধানত দুটি ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলতে পারি। একটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যারা কিনা বেড়াতে যাবেন, আরেকটি হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিক্যান্টদের প্রস্তুতি এবং স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিক্যান্টদের প্রস্তুতি কিছুটা ভিন্ন। যেমন একজন স্টুডেন্টের কথাই যদি ধরি, তিনি যখন সিদ্ধান্ত নেবেন যে তিনি বিদেশে পড়তে যাবেন, যে সময় আমি পড়তে যাব তার ঠিক 1 বছর আগে থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করব। এই প্রস্তুতির কয়েকটি ধাপ আছে, সবগুলো ধাপ একই সাথে চলতে পারে। যেমন ধরা যাক একজন স্টুডেন্ট, তিনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠলেন এখন, অথবা যিনি ব্যাচেলার্স করছেন তিনি 3rd ইয়ার কমপ্লিট করে 4th ইয়ারে উঠেছেন। 1 বছর পর তার প্রোগ্রাম শেষ হবে, তারপর তিনি বিদেশে পড়তে যাওয়ার প্ল্যান করছেন। তো তখন থেকে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে IELTS বা TOEFL বা এই ধরনের কোনো ইংরেজি টেস্ট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। টেস্ট আমি 1 বছর পরে দিব, কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করবো এখন থেকে, যাতে করে 1 বছর পরে আমি যখন টেস্ট দিব আমার একটা ভালো স্কোর আসে। যিনি আমার স্পন্সর হবেন, বাবা মা, না থাকলে বড় ভাই বা বড় বোন, তাদের অ্যাকাউন্টে আমি আগে থেকে টাকা রাখবো, এবং যত আগে পারা যায়, যত বেশি পারা যায়। টাকাটা রাখার পদ্ধতিটা কি হবে? কি আমরা আপনার অনেক ভিডিওতে দেখেছি, বলতে শুনেছি যে টাকাটা আসলে একসাথে রাখাটা উচিত না। সেক্ষেত্রে একজন স্পন্সর যখন তার একজন স্টুডেন্টকে স্পন্সর করবে, টাকাটা কিভাবে রাখবে? আসলে কি একবারই রেখে দিবে, নাকি আসলে কোনো একটা পর্যায়ে সিস্টেমে আস্তে ধীরে রাখবে? কীরকম রাখলে হচ্ছে সেটার বিশ্বাসযোগ্যতাটা বাড়বে? টাকা বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য দুটি রাস্তা আছে। একটি হতে পারে একজন বাবা, তার রেগুলার ইনকাম হয়, প্রতি মাসে 5 লাখ বা 10 লাখ ইনকাম হয়, তিনি যত ইনকাম হচ্ছে অ্যাকাউন্টে যে টাকাগুলো আসছে ওনার সেভিংস অ্যাকাউন্টে, সেই টাকাগুলো উনি ধরে রাখবেন, খুব বেশি বের হতে দিবেন না। আস্তে আস্তে ব্যালেন্সটা বাড়বে, বাড়তে বাড়তে 50 লাখ 60 লাখ যতটুকু বাড়ানো সম্ভব হয় তার পক্ষে, মানে ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে খরচটা হচ্ছে একটু কম করবে। হ্যাঁ, ধরে রাখবে ব্যালেন্স। আরেকটা হতে পারে যে তার ধরেন গত 6 মাস ধরে 30 লাখসের মতো ছিল, এর মধ্যে ওঠানামা করতো, এবং তিনি সন্তানের পড়াশোনার জন্য একটি ফ্ল্যাট বিক্রি করলেন বা জমি বিক্রি করলেন। তাহলে কী করবো আমি? সে জমি বিক্রির রিসিট বা ডকুমেন্টস বা ফ্ল্যাট বিক্রির রিসিট বা ডকুমেন্টস, এগুলো আমি কালেক্ট করবো, এবং বিক্রির পর ওই টাকাটা আমি অ্যাকাউন্টে রাখবো, যাতে করে আমি আমার ইনকামের বা ফান্ডের সোর্সটা প্রুভ করতে পারি যে আমি আমার ছেলের পড়াশোনার জন্য 6 মাস আগে একটা ফ্ল্যাট বিক্রি করেছি ধানমন্ডিতে, এর প্রাইস হচ্ছে এত টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে, বাকি এত টাকা আমি খরচ করেছি। মানে শুধু আমরা বলতে পারি যে শুধু অর্থ রাখা না, সেই অর্থটা কোত্থেকে আসলো সেটার যৌক্তিক একটি প্রস্তাবনা বা হচ্ছে জানতে চাইলে উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আসলে তৈরি করতে হবে। আর ভিজিটরের ক্ষেত্রে আসলে সেটা কেমন হবে? ভিজিটরের ক্ষেত্রে যদি আমরা ইউএসের কথা বলি, তাহলে প্রথম প্রসঙ্গ আসবে হচ্ছে ট্রাভেল। আমেরিকান ভিসা পাওয়াটা খুব সহজ যদি আপনি ধারাবাহিকভাবে ট্রাভেল করেন। ট্রাভেল করতে করতে যে সমস্ত দেশের ভিসা সহজে পাওয়া যায় সেগুলো আমি আগে ঘুরে ফেলবো, তারপর ধীরে ধীরে যেগুলো ভিসা কঠিন সেগুলো আমি অ্যাপ্রোচ করব, এবং একেবারে কঠিনগুলো আগে অ্যাপ্রোচ করব না। আস্তে আস্তে আমি কঠিনের মাত্রাটা বাড়াতে বাড়াতে ইউরোপ পর্যন্ত ট্রাভেল করাটা আমি সাজেস্ট করি, যে ইউকে, সেঙ্গেন এই জোনটা ট্রাভেল করার পর তারপর আমেরিকা, কানাডাকে অ্যাপ্রোচ করলে ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক স্ট্রং হবে। আমেরিকার জন্য ব্যাংক ব্যালেন্স অতটা ইম্পর্টেন্ট না যদি সে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিক্যান্ট হয়, বাট স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিক্যান্ট হলে তার জন্য একই কথা প্রযোজ্য। যত আগে সম্ভব আমি আমার গার্ডিয়ান বা বাবা অথবা মায়ের অ্যাকাউন্টে যত আগে সম্ভব টাকা রাখবো, তাহলে কি হবে? বিশ্বাসযোগ্যতা থাকবে। ইন্টারভিউ 1 মাস আগে টাকা রাখলে কিন্তু এটার বিশ্বাসযোগ্যতা থাকে না। অফিসার ধরে নিতে পারে যে আত্মীয় স্বজনের কাছ থেকে এনে রাখা টাকা, অথবা কোনো ব্যাংকের কাছ থেকে ধার নেওয়া, লোন করা টাকা, ইত্যাদি ইত্যাদি অনেক রকম মনে হতে পারে। কিন্তু যার অ্যাকাউন্টে 6 মাস আগে থেকেই
ওই 50 লাখ বা 60 লাখ ছিল, এটা কিন্তু একটা ম্যাচুরিটি হয়ে গেছে, 6 মাস ধরে ছিল, কমেনি, ওই অবস্থা তিনি ধরে রেখেছেন, তাহলে বোঝা যায় কি ফান্ডটা তার রিজার্ভে আছে। এমনটা যদি হয় যে আমাদের কোনো আবেদনকারী বা হচ্ছে যে যেতে ইচ্ছুক যে 30 লাখ টাকা তার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন উনি, সেই টাকাটা নিচের দিকে নামছে না, কিন্তু হচ্ছে ওনার যে অন্য টাকাগুলো আসছে সেখান থেকে তিনি খরচ করছেন, মানে 30-এর নিচে নামছে না, সেক্ষেত্রে কি এটা কোনো প্রশ্নবিদ্ধ হবে কিনা, নাকি এটা স্ট্রংয়ের পর্যায়ে পড়বে যে টাকাটা 30 লাখই ভিসা অফিসার আবার এটা চিন্তা করবে কিনা যে না, ও হচ্ছে আমাকে ভিসা আবেদন করার জন্য এই টাকাটা রেখে দিয়েছে। একজন, আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি, একজনের 30 লাখ টাকা অ্যাকাউন্টে আছে, তিনি হচ্ছে প্রতি মাসে হচ্ছে আরও 1 লাখ বা 50,000 টাকা ওনার আয় হচ্ছে, সেটা অ্যাকাউন্টে ঢুকছে এবং খরচ করছে, কিন্তু 30 লাখ টাকা থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি আসলে কোনো প্রশ্ন থাকে কিনা বা কোনো দুর্বলতা সামনে আসে কিনা? এটা আমি সাজেস্ট করব যে কিছুটা হলেও যাতে বাড়ে। হ্যাঁ, 30 লাখ একেবারে স্টিল রয়ে গেল, এটা কমা যাবে না, বাড়তে পারবে, কিছু হলেও বাড়বে। 1 লাখ 2 লাখ না বাড়তে পারলে তো 80,000 70,000 50,000 হলেও কিছু কিছু করে প্রতি মাসে বাড়ুক, সো দ্যাট ইউ ক্যান প্রুভ যে টাকাটা থাকবে ওই টাকাটার সঙ্গে যোগ হবে, কারেক্ট, ইন্টারভিউর আগ পর্যন্ত। ইট শোজ প্রগ্রেস, যে আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল বলেই তো আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, প্রগ্রেস হচ্ছে, এটা একটা স্টেবিলিটি শো করে একজন অ্যাপ্লিক্যান্টের। জি, আর কোন বিষয়গুলো আমরা প্রস্তুতি নিতে পারি যে আমরা? আচ্ছা, স্টুডেন্টদের জন্য যে কথাগুলো বলছিলাম, যেটা 1 বছর আগে থেকে প্রস্তুতি, সো ইংরেজি টেস্ট দেওয়ার প্রস্তুতি, ব্যাংক ব্যালেন্স। আরেকটা হচ্ছে যেখানে সবাই বেশি ভুলটা করে ফেলেন, বড় ভুলটা করে ফেলেন, তারা কোনো না কোনো এজেন্সির উপর রিলাই করেন। এটা না করে 1 বছর আগে থেকে যে সেই স্টুডেন্ট যদি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করেন এবং তিনি যে ধরনের সাবজেক্ট পড়তে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটি এটা অফার করে, বড় শহরে ইউনিভার্সিটি অবস্থিত কিনা, সেখানে এয়ারপোর্ট আছে কিনা, ওয়েদার কেমন, পার্ট টাইম জব অপরচুনিটি কেমন, ইন্টারন্যাশনাল কমিউনিটি কেমন, এগুলো যাচাই বাছাই করে, এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া আমার জন্য সহনীয় কিনা, সহজ কিনা, আমি অ্যাডমিশন অ্যাপ্লাই করলে পাবো কিনা, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আমি মিট করতে পারবো কিনা। যেমন আমি হয়তো IELTS দিলে বড় জোর 6 পাবো, কিন্তু আমি এমন একটা ইউনিভার্সিটি চুজ করে রাখলাম যেখানে 7 হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, তাহলে তো হচ্ছে না। কাজে আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমাকে ইউনিভার্সিটি কিছু সিলেক্ট করে রাখতে হবে। ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে টিউশন ফি যাতে নাগালের মধ্যে থাকে, খুব ইম্পর্টেন্ট। আমি অনেক স্টুডেন্টদেরকে পাই যে আমেরিকায় পড়তে যাবে, কিন্তু ইয়ারলি টিউশন ফি কত, $50,000। তো $50,000 মানে হচ্ছে নিয়ারলি 65,000 লাখ টাকা। এত টাকা পার ইয়ার খরচ করে বাংলাদেশের খুব বেশি বাবা মা কিন্তু পড়াতে পারবেন না। এটা লজিক্যালি কিন্তু কমানো সম্ভব। যেমন 25 এর মধ্যে আশেপাশে $25,000 পার ইয়ার খরচের ইউনিভার্সিটি কিন্তু পাওয়া যায়। সো স্টুডেন্টের দায়িত্ব হচ্ছে আগে থেকে আমি খুঁজবো, ইউনিভার্সিটি খুঁজে বের করবো, শর্ট লিস্ট করবো। প্রয়োজনে প্রথমে আমি 10টা 15টা খুঁজে বের করলাম, তারপর থেকে আস্তে আস্তে আমি যত আমার সময় যাবে, আমি যত রিসার্চ করব, নেটওয়ার্কিং করব, যারা পড়ে এসেছে তাদের সাথে কথাবার্তা বলবো, বলে আমি আস্তে আস্তে ম্যাচিউরড ওয়েতে শর্ট লিস্ট করবো যে কোন 5টাতে আমি ফাইনালি অ্যাপ্লাই করবো। ওই 5টা আমি সিলেক্ট করে রাখলাম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমি অলওয়েজ সাজেস্ট করি যে যারা আমেরিকায় পড়তে যেতে চায় তারা শুধু আমেরিকাকে টার্গেট না করা। কারণ আপনার টাকা আছে খুব ভালো, ইংরেজির নলেজ আছে খুব ভালো, রেজাল্ট খুব ভালো, সব কিছু ভালো, তারপরেও ভিসা রিফিউজ হতে পারে। ইউ ক্যান নট গ্যারান্টি দ্য ভিসা। সো তাদেরকে আমি বলি যে আমেরিকার পাশাপাশি আরও একটি বা 2টি কান্ট্রি টার্গেটে রাখা, হতে পারে ইউকে, হতে পারে অস্ট্রেলিয়া, যখন যে দেশ ট্রেন্ডে যাচ্ছে। যেমন এটা খেয়াল রাখতে হবে যে আমি যে এখন পড়তে যাব, কোন দেশগুলোর ভিসা ইজিলি হচ্ছে। আমি এমন একটা দেশ টার্গেট করে রাখলাম যেটার ভিসা খুব রেস্ট্রিক্টেড, তাহলে তো হবে না। বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই যে এম্বাসিগুলো বা হচ্ছে দেশগুলো, তারা হচ্ছে ভিসা দেওয়ার একটা রেশিও হচ্ছে মেনটেন করে, বা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমরা এই পর্যন্ত যতটুকু বুঝলাম যে স্টুডেন্ট যে আবেদন করবে শুধু তার স্পন্সরের দায়িত্ব না, শুধু এজেন্সির দায়িত্ব না, নিজেও কিছু কাজ করতে হবে, যে হচ্ছে আমার ইউনিভার্সিটিগুলো বাছাই করা, কোনটার মধ্যে আমি যেতে পারবো, আমার ক্রাইটেরিয়া মেনটেন করে কিনা, বিষয়গুলো দেখতে হবে। এভাবে যদি এগিয়ে যায় তাহলে একজন স্টুডেন্ট আসলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আর আমাদের ভিজিটরদের ক্ষেত্রে হচ্ছে যেটা আপনি বলছিলেন যে আর্থিক সচ্ছলতা এবং একই সাথে হচ্ছে আমাদের ভিজিটটা, ট্রাভেল হিস্ট্রিটার কথা যদি বলি, আমরা মাঝে মধ্যে শুনি যে হচ্ছে সাদা পাসপোর্টও ইউএসের ভিসা হয়ে যাচ্ছে। অনেকেই আসলে এটা জানতে চায় যে সাদা পাসপোর্টও ভিসা হচ্ছে, আবার হচ্ছে যারা এর বিশেষজ্ঞরা বা যারা বলছে তারা বলছে অনেক ট্রাভেল হিস্ট্রি লাগবে। আসলে এই দুইটার মধ্যে যদি একটু তফাৎটা যদি একটু বলে দেন যে আসলে কেন এটা হচ্ছে, কেন ভিসা পাচ্ছে, কেন পাচ্ছে না। ওকে, একজন অ্যাপ্লিক্যান্ট সাদা পাসপোর্ট মানে খালি পাসপোর্টও ভিসা পেতে পারেন, কোনো অসুবিধা নেই। ফর এক্সাম্পল ধরেন একজন ভদ্রলোক তার মেয়ের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যাবেন, মেয়ে পড়ছে আমেরিকান কোনো একটা ইউনিভার্সিটিতে, উনি বিদেশে কখনো যান নাই, হতে পারে, বা হতে পারে শুধু ইন্ডিয়া গিয়েছেন,
উনি ব্যবসা করেন, বাংলাদেশে প্রতিষ্ঠিত, মেয়েকে পড়তে পাঠিয়েছেন, ওই বাবা অ্যাপ্লাই করলে কিন্তু ভিসা হতে পারে। এখন এটাকে যদি প্রচার করা হয় এভাবে যে খালি পাসপোর্টে ভিসা হচ্ছে বা শুধু ইন্ডিয়া ট্রাভেল করা ভিসা হচ্ছে, এটা তো আসলে একটা এক্সেপশন, এক্সাম্পল না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার আমেরিকা যাওয়ার যুক্তিযুক্ত কারণ যদি থাকে, আবার এরকমও হয় যে একজন ইয়াং ট্রাভেলার মানে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেছে, খুব বেশি দেশ ট্রাভেল করেনি, এবং আমেরিকান অ্যাম্বাসিতে ধরে নিচ্ছি একটু মোটামুটি সহজে ভিসা হচ্ছে, এরকম কিছু পিরিয়ড, কিছু সময় যায়, ওই সময়ে ওই অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করলেন, তার শুধু ইন্ডিয়া ট্রাভেল করা আছে, এবং উনি ইন্টারভিউতে খুব ইমপ্রেসিভ সাদামাটা সহজ সরলভাবে কিছু কথাবার্তা বলে যেটা অফিসার পছন্দ করেছে, হতে পারে ভিসা। বাট এটা কিন্তু এক্সাম্পল হতে পারে না, এটা এক্সেপশন। এক্সাম্পল কোনটা, মানে আমার স্ট্যান্ডার্ড কোনটা? স্ট্যান্ডার্ড হচ্ছে যে ভালো মতো ট্রাভেল করবে, বাংলাদেশে ভালো প্রতিষ্ঠিত, ভালো জব বা বিজনেস করে, অনেক দেশ ট্রাভেল করেছে, নিয়মিত ট্রাভেল করেছে, তিনি এখন আমেরিকায় বেড়াতে যাবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যেহেতু আমরা ট্রাভেল হিস্ট্রির কথা আসলো, আমরা ট্রাভেল হিস্ট্রি নিয়ে যদি একটু বলি, কিছু এজেন্সি আছে বা কিছু প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য দেখা যাচ্ছে পাশাপাশি কয়েকটা দেশ একই সময়ে 10 দিন 15 দিনের মধ্যে 3-4টা দেশ ঘুরে চলে আসছে। হয়তো নেপাল হতে পারে, ভুটান হতে পারে, আবার হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, যেগুলোতে ভিসা লাগছে না, যাচ্ছে। আসলে এই দেশগুলোতে গেলে কি সেটা আসলে হিস্ট্রিটা স্ট্রং করছে? আর যদি করে থাকে আসলে এগুলো কিভাবে যদি যাওয়া যায়? দেখা গেল আপনি যেটা বললেন যে যদি কারো ইউরোপ ট্রাভেল করা থাকে, সেই ক্ষেত্রে ইউএস অ্যাম্বাসির ভিসা পেয়ে যখন আবেদন করে তার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো কিন্তু সে ইউরোপ গেল না, কিন্তু এই দেশগুলো গেল, আশপাশের যে দেশগুলো আছে, ভারত অথবা হচ্ছে আপনার নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ইত্যাদি দেশগুলো গেল। এই ক্ষেত্রে কি ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং হচ্ছে, নাকি এখানেও কোনো আবার কারুকাজ আছে, বা এখানেও কোনো চিন্তা ভাবনা, বা এখানেও কোনো কৌশল আছে? আচ্ছা, আপনার প্রশ্ন আমি বুঝেছি। ট্রাভেল হিস্ট্রি স্ট্রং করা বলতে আমেরিকার জন্য যদি আমি অ্যাজ ট্রাভেলার, অ্যাজ ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিক্যান্ট যদি আমি টার্গেট করি যে হ্যাঁ আমি 2 বছর পর আমেরিকার ট্রাভেল ভিসা বা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে দেশগুলোর নাম আপনি বললেন এগুলো হচ্ছে ইজি টু গেট ভিসা, মোটামুটি সহজে পাওয়া যায়, এবং এগুলো আশেপাশের দেশ। এগুলো ঘোরার পর আমি দূরের দেশগুলো টার্গেট করব, তখন আমি ইউরোপের দিকে, ইউরোপমুখী হব। তো দুবাই, সৌদি আরব এগুলো পার হওয়ার পর উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, মিশর আছে, তারপর মরক্কো আছে, এই ধরনের কান্ট্রিগুলো যেগুলো, যদিও এগুলো কানেক্টিভিটি দুর্বল আমাদের সাথে, বাট ট্রাভেল করা যায়। তারপর টার্কি বা তুর্কিয়ে, নতুন নাম যেটা তুর্কিয়ে, অ্যান্ড দেন ইউকে, সেঙ্গেন, এইভাবে করে আস্তে আস্তে আমাকে দূরের দেশ এবং কঠিন যে ভিসাগুলো সেগুলো অ্যাপ্রোচ করতে হবে। যেমন ইউকের কথা বললাম, ইভেন তুর্কিয়ের ভিসাও কিন্তু পাওয়াটা কোনো কোনো ক্ষেত্রে কঠিন হতে পারে, খুব ইনকনসিস্টেন্ট তুর্কিয়ের ভিসাটা পাওয়াটা। কে পাবে কে পাবে না এটা বোঝা খুব মুশকিল। আমরা তখন শুনছিলাম যে হচ্ছে ইউএসের যে স্টুডেন্ট ভিসা বা হচ্ছে ভিজিট ভিসা সম্পর্কে, ইউরোপের কথা যদি আমরা ইউরোপের দিকে যদি যাই, ইউরোপের স্টুডেন্ট ভিসা আর ভিজিট ভিসার মধ্যে পার্থক্যটা কেমন, আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? আচ্ছা, ইউরোপের মধ্যে আবার ইউকের একরকম, সেঙ্গেন আরেক রকম। ইউকের জন্য যদি বলি আমি, ইউকের ভিজিটর ভিসার কথা যদি বলি, ইউকের ভিজিটর ভিসার জন্য আপনাকে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যাতে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা রিফ্লেক্ট করে সুন্দর মতো। ফর এক্সাম্পল, একজন ভিসা অফিসার যাতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখেই বুঝতে পারেন যে আপনি প্রতি মাসে কত ইনকাম করেন, কত খরচ হয়। ফর এক্সাম্পল, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে প্রতি মাসে আপনি 8 লাখ টাকা ইনকাম করেন। একই ধরনের অ্যামাউন্টগুলো প্রতি মাসের 10 থেকে 12 তারিখ 15 তারিখের মধ্যে আপনার যে ভাড়াগুলো আপনি পান, বাড়ি ভাড়া, সেগুলো আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে একই রকম অ্যামাউন্ট প্রতি মাসে আসছে গত 6 মাস ধরে। অফিসার বুঝবে যে এই রেন্টাল ইনকামগুলো আপনি পাচ্ছেন। তারপর ধরেন কোনো বিজনেস ইনভেস্টমেন্ট থেকে আপনার প্রতি মাসে রেগুলার ইনকাম হতে পারে। এই ক্ষেত্রে একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে চাকরিজীবী অথবা হচ্ছে ভাড়াটিয়া বা অন্যান্যভাবে যে টাকাগুলো আসে বা বিজনেস থেকে টাকাগুলো আসে, আপনি যে একটা নির্দিষ্ট তারিখের কথা বললেন, সেই তারিখ মেনটেন করাটা কি একবারেই মানে করতে হবে এরকম কিছু? দেখা যাচ্ছে কোনো কোনো অফিস হচ্ছে বেতন কোনোটা হচ্ছে 10 তারিখ দিচ্ছে, কোনোবার হচ্ছে পরের মাসে 20 তারিখ পাচ্ছে, অথবা ভাড়াটিয়া ভাড়া দিতে পারছেন, একটু দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে কি আরেকটু মানে কি হতে পারে ওইটা? এটা খুব একটা সমস্যা হবে না। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বুঝতে হবে যে একই ধরনের অ্যামাউন্টগুলো আসছে কিনা, মানে ধারাবাহিকতা আছে কিনা। একই অ্যামাউন্ট একই সেক্টর থেকে আসছে, একই ধরনের টাইমে হতে পারে। যেমন কোনো ভাড়াটিয়া 5 তারিখে ভাড়া দেয়, কেউ 10 তারিখে দিয়ে থাকেন, কেউ 15 তারিখে দিয়ে থাকেন, কেউ কেউ আবার অফিসে স্যালারি একটু দেরিতে হবে বলে রাখছেন যে আমি তো 28 তারিখের আগে ভাড়া দিতে পারবো না, সমস্যা নেই কোনো। হ্যাঁ, কিন্তু বুঝতে হবে যে আমার ভাড়া থেকে, যদি আমি বলি যে আমার ভাড়া থেকে প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম হয়, তাহলে আমার প্রতি মাসে যাতে 2 লাখ টাকা, হ্যাঁ হতে পারে কোনো মাসে কোনো ভাড়াটিয়া দিলেন না, মিস করলেন,
30,000 কম আসলো, 1,70,000 আসলো, অফিসার বুঝবে যে কোনো না কোনো কারণে এটা পরের মাসে যোগ হচ্ছে, অফিসার বুঝে যাবে। সো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে আমার যেটা দাবি করছে 8 লাখ টাকা প্রতি মাসে ইনকাম, সেই 8 লাখ টাকা প্রতি মাসে আসবে অ্যাকাউন্টে, অ্যান্ড দেন বের হবে কম, বের হয় 4 লাখ বা 5 লাখ বা 5.5 লাখ হতে পারে, কিছু না কিছু আমার অ্যাকাউন্টে জমবে। এটা দেখে একজন ইউকের ভিসার ক্ষেত্রে বলছি শুধু এটা, ওই অফিসার খুব ইজিলি বুঝবেন যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন। আপনি পার মান্থ 8 লাখ টাকা ইনকাম করেন, অন অ্যান অ্যাভারেজ 5 লাখ টাকা খরচ হয়, 3 লাখ আপনার অ্যাকাউন্টে জমে। সো আপনি ইউকেতে বেড়ানোর মতো টাকা আপনার কাছে আছে। এক্ষেত্রে ট্যাক্স যে সার্টিফিকেটটা আছে বা রিটার্ন জমা দেওয়ার যে কাগজটা আছে সেই এইটা কতটা গুরুত্বপূর্ণ? আচ্ছা, এটা আমি এই চ্যানেলের মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে খুব একটা সিক্রেট আমি বলে দিচ্ছি সবাইকে, প্রয়োজন নাই। ট্যাক্স রিটার্ন নিয়ে অনেকেই মাথা ঘামান, প্রয়োজন নাই। ইউকের ক্ষেত্রে আমি 15 বছর ধরে কনসালটেন্সি করছি, আমি কখনোই কোনো ট্যাক্স রিটার্ন কোনো ক্লায়েন্টের ইউজ করি নাই। প্রয়োজন নাই যদি আপনি অন্যভাবে সাজাতে পারেন, প্রয়োজন নাই, নেসেসারি না। হ্যাঁ, কোনো কোনো কান্ট্রির রিকোয়ারমেন্ট এটা, যেমন জাপানের রিকোয়ারমেন্ট, ওই ধরনের ক্ষেত্রে আপনার যা আছে সেটা শো করতে হবে। হ্যাঁ, ইউকে সেনজেন হচ্ছে এটা অতটা গুরুত্বপূর্ণ, অত জরুরি না, অত জরুরি না। যদি আপনি জেনুইনলি ট্যাক্সটা, ইনকামটা শো করেন, ওইভাবে ট্যাক্স দেন, তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের দেশে তো বেশিরভাগ মানুষ এটা করেন না। হ্যাঁ, সেই জন্য আমি বলি কি, দরকার নাই, কেসটাকে আপনি অন্যভাবে সাজান, আপনার অ্যাকাউন্ট বা আপনার স্টেটমেন্ট অন্যভাবে সাজাতে দেখা মাত্র অফিসার বোঝে যে আপনার ইনকাম ভালো আছে। আমরা আমাদের আলোচনা হচ্ছে এগিয়ে নিতে চাই। আমরা হচ্ছে ইউএসের আবেদন, ইউএসের স্টুডেন্ট এবং ভিজিট নিয়ে আলোচনা করলাম, ইউরোপের স্টুডেন্ট ভিজিট নিয়ে আলোচনা করলাম। এখানে একটা বিষয় মাথায় আসে সবার, আসলে আমরা প্রতারক চক্রের ফাঁকে পড়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছে, লাখ লাখ টাকা আসলে হারিয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউএসের ভিসা আবেদনে একজন আবেদনকারীর সলিড আসলে ভিসা পাওয়ার, পাক বা না পাক, আবেদনের আগ পর্যন্ত আসলে কত টাকা খরচ হতে পারে? আপনি শুরুতে এটা বলেন, এরপর ইউরোপে কেমন খরচ হয় আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন। আচ্ছা, ইউএসের জন্য কোনো খরচই নেই বলতে গেলে। যেমন ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনে আপনার $185 ফি আছে, এটা সমপরিমাণ নিয়ারলি 22,000 বা 23,000 টাকার মতো আসবে। স্টুডেন্টদের জন্য এরকমই খরচ, এর বাইরে কোনো খরচ নেই। এমবাসি ফি এর বাইরে কোনো খরচ নেই, দেয়ার ইজ নো আদার ফি। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য একটা সার্ভিস ফি আছে $350 সম্ভবত, এরকমই বা কিছুটা বেড়ে থাকতে পারে। এর বাইরে কোনো খরচ নেই আসলে। যে স্টুডেন্ট নিজের কাজটা নিজে করবেন, উনি নিজে নিজে ইউনিভার্সিটি পছন্দ করবেন, অনলাইনেই আবেদন করবেন, কোনো পোস্ট অফিসেও যাওয়া লাগবে না, ডিএচএলও করতে হবে না বেশিরভাগ ক্ষেত্রে। আপনি অনলাইনেই সফট কপি দিয়ে আবেদন করবেন। কারো না কারো ক্রেডিট কার্ড, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের ক্রেডিট কার্ড ইউজ করে হয়তো ইউনিভার্সিটির অ্যাডমিশন ফি দিবেন, দেন অফার লেটার বাই 20 চলে আসবে, সার্ভিস ফিটা পে করবেন। সার্ভিস ফিটা যেহেতু অ্যামাউন্ট একটু বেশি, সেক্ষেত্রে আমাদের দেশের যে ক্রেডিট কার্ডগুলো আছে ওগুলো দিয়ে পেমেন্ট করা যাবে না, অন্য কারো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ইউজ করতে হবে। এগুলো ইউজ করে যদি নিজে নিজে করতে পারেন, কোনো ইউরোপের ক্ষেত্রে খরচটা কেমন হবে? ইউরোপের জন্য প্রিটি মাচ সেম, বাট এখানে কথা আছে, ইউরোপে তো অনেকগুলো কান্ট্রি, তো কোনো কান্ট্রি রিকোয়ার করে যে আপনি 1 বছরের ফিটা আগেই দিয়ে দিবেন স্টুডেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, স্টুডেন্টের ক্ষেত্রে। বা কোনো কান্ট্রি রিকোয়ার করে যে আপনি 1 সেমেস্টারের ফি দিয়ে দিবেন, তখন আপনাকে ওই ফিটা দিতে হবে। ভিসা না হলে আবার এই ফিগুলো ফেরত আসে, রিফান্ড হয়। এখানে রিফান্ডের ব্যাপারটা আবার দেখতে হবে যে ওই ইউনিভার্সিটিগুলো থেকে আগে যারা রিফিউজ হয়েছে তারা কত দিনের রিফান্ড পেয়েছেন। যেমন আপনার যা মানে সেভিংস আছে, এই টাকার একটা বড় অংশ তো আপনি 1 বছর টিউশন ফি হিসেবে দিয়ে দিলেন। যদি ভিসাটা কোনো কারণে রিফিউজড হয়, তাহলে তো ওই টাকাটা না আসা পর্যন্ত আপনি অন্য কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। হ্যাঁ, সো এগুলো একটু দেখে শুনে, বুঝে শুনে, নিজে নিজে রিসার্চ করে, কোনো এজেন্সির উপর রিলাই না করে নিজে নিজে রিসার্চ করতে হবে। কারণ ইন্টারনেটে এখন অনেক ধরনের কন্টেন্ট আছে, ইউনিভার্সিটিগুলো খুব হেল্পফুল, সব কিছুই অনলাইনে আছে। ইংরেজি যদি একটু ভালো জানা থাকে, নিজে নিজে সব কাজগুলো করা যায়। এক্ষেত্রে প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কা একদম কমে যাবে। দর্শক, আপনারা শুনছিলেন ইউরোপ, আমেরিকায় আসলে কত টাকা খরচ করে একজন আবেদন প্রার্থী যেতে পারে। এই ক্ষেত্রে যে অনেক ধরনের প্রতারণার শিকার হচ্ছে, আমাদের অতিথি এতক্ষণ আমাদেরকে সেটা বুঝালেন যে আসলে কত টাকা খরচ করে একজন যেই আবেদন প্রার্থী হচ্ছে দেশের বাইরে যেতে পারেন। আমরা এখন সরাসরি আমাদের যেই আজকের আয়োজনের মূল বিষয় আমেরিকা এবং ইউরোপে যে আমরা আলোচনা করছি, যে গন্তব্য ইউরোপ, আমেরিকা ইউরোপ, আমরা এখন চলে যাব হচ্ছে, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে প্রস্তুতিটা কি হবে। আমরা আবেদন করে ফেললাম, আবেদনের সময় আসলে যদি আমরা আমেরিকার আবেদনের সময় কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে, আমরা সেই বিষয়ে আমাদের অতিথির কাছে জানার চেষ্টা করব। মাসুম ভাই, এই বিষয়ে যদি একটু বলেন। ওকে, যদি ইউএসের ভিজিটর ভিসা বা স্টুডেন্ট ভিসার আবেদনের কথা বলি, তাহলে
এতক্ষণ যে আলোচনাটা করলাম যে ইউনিভার্সিটিটা আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ম্যাচ করে, আমার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী ম্যাচ করে, এটা একটা জিনিস। আর ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আবেদনের সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে DS-160 ফর্ম, যেটা স্টুডেন্টদেরকেও ফিল আউট করতে হয়। খুব কেয়ারফুলি ট্রুথফুলি সব তথ্য দিয়ে ফিল আউট করব। এই ক্ষেত্রে ভিসা রিফিউজ হওয়ার একটা বড় কারণ হচ্ছে DS-160কে অবজ্ঞা করা, অবহেলা করা, যথেষ্ট গুরুত্ব না দেয়া। কারণ মনে রাখতে হবে, বুঝতে হবে যে এই DS-160 ফর্মে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো US ফেডারেল গভর্নমেন্ট আপনাকে প্রশ্নগুলো করছেন, এবং আমি যদি ট্রুথফুলি উত্তর না দিই, আমি যদি কোনো মিথ্যা তথ্য দেই, তাহলে সেটা ধরা পড়লে মিথ্যা তথ্য এর কারণে 99 ইয়ার্সের ব্যান পর্যন্ত আমার হতে পারে। কাজেই আমি জেনে শুনে কোনো মিথ্যা তথ্য যাতে না দিই, এটা খেয়াল রাখতে হবে, এবং যথেষ্ট তথ্য দিয়ে যাতে অ্যান্সারগুলো করি। ফর এক্সাম্পল, আমি এটা নিয়ে কথাও বলেছি এর আগে যে এডুকেশন ইনফরমেশন এটা প্রত্যেকের জন্যই দিতে হয়, টুরিস্টের জন্য, স্টুডেন্টদের জন্য। অনেকেই কী করেন, লেটেস্ট ডিগ্রিটা দিয়ে দেন, শুধু মাস্টার্স করেছেন কোথায় অতটুকু দিয়ে দেন, বা ব্যাচেলার্স এবং মাস্টার্স দিয়ে দেন, স্কুলিং ইনফরমেশনগুলো দেন না। ওখানে কোশ্চেন পড়লেই বোঝা যাবে যে উত্তরে কী দিতে হবে আমাকে। কোশ্চেন আমাকে বলে দিচ্ছে যে সেকেন্ডারি অ্যান্ড অ্যাবাভ আমি কী কী পড়াশোনা করেছি। তো ওই হিসেবে বাংলাদেশে ক্লাস 6 থেকে শুরু করে উপরে যত পড়াশোনা করেছি আমি সব ট্রুথফুলি দিব, দিতে তো সমস্যা নেই, তাই না? ইনফরমেশনগুলো দেয়া। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার তো ফেসবুকে 5টা অ্যাকাউন্ট আছে, আমি কি 5টাই দিব? অবশ্যই দেন, ক্ষতি কোথায়? আপনি তো ফেসবুক ইউজ করে কোনো ক্রাইম করেননি, তথ্যগুলো দিয়ে দেন। অনেকে বলেন যে আমি তো গত 5 বছরে 17টা ফোন নাম্বার ইউজ করেছি, অবশ্যই দিয়ে দেন, কোনো সমস্যা নেই, যত তথ্য দিবেন তত ভালো। সো অনেকে গাফিলতি করেন, অলসতা করেন, বা বিভিন্ন কারণে অপ্রয়োজনীয় মনে করেন, তথ্যগুলো যথেষ্টভাবে দেন না। ইনফরমেশন দিয়ে একটা DS-160কে কথা বলাতে হবে, সে আপনার হয়ে অ্যাডভোকেসি করবে। যেমন ফর এক্সাম্পল ছবি, একটা ফর্মের শুরুতেই আপনার ছবিটা থাকবে। এখন ছবি তো আমি অনেকভাবে তুলতে পারি, খুব প্রফেশনাল লুক আসতে পারে, একদম সাদামাটাভাবে তুলতে পারি, অনেক রকমভাবে তুলতে পারি। তো ছবির ব্যাপারে আমি সবাইকে বলি যে গুরুত্ব দিতে হবে। ছবিটা দেখে যদি আমি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেন্ট হই, আমাকে যাতে ছাত্রের মতো লাগে বা ছাত্রীর মতো লাগে। আমি যদি একজন ব্যবসায়ী হই, আমাকে যাতে ব্যবসায়ীর মতো লাগে। এইগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, DS-160 ফিল আউট করা, অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া, খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমরা একভাবে কথা বললে অভ্যস্ত, আমেরিকান অ্যাম্বাসি ঢাকাতে যে ইন্টারভিউর সময় এবং যে প্রশ্নগুলো হবে সেগুলোতে আপনাকে আরেকভাবে পারফর্ম করতে হবে। এটার সাথে আমরা প্রস্তুত না, আমরা অভ্যস্ত না, এগুলো আমরা কখনো ফেস করিনি, আমাদের দেশের লোকজন সচরাচর ফেস করে না। আমরা কীভাবে কথা বলি, ফর এক্সাম্পল আমরা এইভাবে কথা বলি, রবি সোমবারে আসবো বা 4টা-5টার দিকে আসবো। ইন্টারভিউর প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, বা ভিসা অফিসার আসলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখেন? US ভিসা ইন্টারভিউতে স্টুডেন্ট এবং ভিজিটরদের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে যদি একটু আলাদা আলাদা করে বলি, ভিজিটরদের ক্ষেত্রে একজন ভিসা অফিসার DS-160 কিছু পয়েন্টস আছে, কিছু জায়গা আছে যেগুলো উনি 5-6 সেকেন্ডের মধ্যে দেখে ফেলতে পারেন। এগুলো উনি দেখেন। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্রাভেল হিস্ট্রি কতটুকু আছে, কোথায় কোথায় আমি গিয়েছি, দামি কোন দেশে গিয়েছি। মানে ফর এক্সাম্পল আমি সেঙ্গেন গিয়েছি, আমি ফিরে এসেছি, মানে হচ্ছে আমি আমেরিকায় গিয়ে হয়তো ফিরে আসবো। কারণ সেঙ্গেনে সুইজারল্যান্ড আছে, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, অনেক দামি দামি দেশ আছে যেগুলোতে অভিবাসীরা গিয়ে বা ট্যুরিস্টরা গিয়ে থেকে যেতে পারে, সুযোগ থাকে। আমি ওখান থেকে ফিরে এসেছি মানে আমি আমেরিকা থেকেও ফিরে আসবো, এটা ধরে নেওয়া হয়। কাজেই ট্রাভেল হিস্ট্রিটা দেখে। আর হচ্ছে অ্যাপিয়ারেন্স, আপনার ড্রেস আপ, আপনার অ্যাপ্রোচ, আপনি কনফিডেন্ট নাকি নার্ভাসনেসের কারণে অনেক সময় ভিসা রিফিউজ হতে পারে। পরিবেশটা তো ভিন্ন, আসলে ভেতরের পরিবেশটা ভিন্ন, হয়তো এই কারণেই কি হচ্ছে এটা নার্ভাসনেসটা আসেই কেন, আর সেটা হচ্ছে উত্তরানোর কি কোনো পথ আছে কিনা? গুড কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। নার্ভাসনেস আসে হচ্ছে আমি ইন্টারভিউতে যে প্রশ্নগুলো আমাকে করবে তার উত্তর দেওয়ার জন্য কতটুকু সময় পাবো, কিভাবে উত্তর দিব, বেশি বলবো না এক লাইনে উত্তর দিব, এই জিনিসগুলো নিয়ে অনেকের কনফিউশন আছে। এগুলো না জানার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যেমন ফর এক্সাম্পল, আপনি কেন আমেরিকায় যাবেন, আমি কেউ বললাম আমি বেড়াতে যাব, ফুল স্টপ, হলো না। কিন্তু তাহলে উত্তরটা কি দেওয়া? আমি যে বেড়াতে যাব, আমি কত বছর ধরে বেড়াই, কোন কোন দেশে বেরিয়েছি অলরেডি, এবং আমি এই যে বেড়াতে যাবো আমেরিকায়, আমার অ্যাকচুয়াল প্ল্যানটা কী, আমি কি ঈদের ছুটিতে যাচ্ছি, না বাচ্চার স্কুল ছুটি বলে যাচ্ছি, নাকি আমার ভাতিজির বিয়ে, ওই তো ডিটেলসে বলবো। হ্যাঁ, এখানে আবার কথা আছে, ডিটেলস বলতে গিয়ে আমি তো 2 মিনিট সময় নিতে পারবো না, তখন তো আরও বিপদ। অফিসার হয়তো আমার অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 15 সেকেন্ড আমার কথা শুনবে, অন অ্যান অ্যাভারেজ, তারপরে সে অন্য কোশ্চেনে চলে যাবে। এই 10 থেকে 15 সেকেন্ড আমার শুনবে নাকি আরও বেশি শুনবে, এটা ডিপেন্ড করবে আমার উপর। আমি যদি ইন্টারেস্টিংভাবে কথা বলতে পারি, অফিসার হয়তো আমার কথাটা একটু দীর্ঘায়িত করতে দিবে, আমার গল্পটা যদি ভিন্ন হয়। আর আমার গল্প যদি অন্য 10 জনের মতো, 1000 জনের মতো হয়, তাহলে সে হয়তো 2-3 লাইন 4 লাইন শোনার পর
সে আর আগ্রহ থাকবে না তার, কারণ এই গল্প সে আগে অলরেডি 950 বার শুনে ফেলছে। সো সে ইমিডিয়েটলি নেক্সট কোশ্চেন চলে যাবে। মানে সংক্ষেপে মানে পয়েন্ট আকারে বলি যে এই ভিসা প্রত্যাখ্যান বা প্রত্যাখ্যিত হয় কোন কোন মূল পয়েন্টগুলোর কারণে, শুধু প্রথমে এটা শুনবো, এরপরে শুনতে চাই যে কি কি কারণে আসলে ভিসা দিতে পারে আমার বা একজন আবেদনকারীর বিহেভিয়ারটা কেমন হলে হচ্ছে আসলে সেটা পাওয়ার সম্ভাবনা বাড়ে। ওকে, প্রত্যাখ্যান হওয়ার একটা বড় কারণ হচ্ছে ট্যুরিস্টদের জন্য যথেষ্ট ট্রাভেল না থাকা, নাথিং এলস, আর কিছু না। এই একটা পয়েন্টই অনেকে, বড় কারণ এই একটা পয়েন্টে অনেকে হিটেই, ওই যে আমরা বলি না হিটেই বাদ পড়ে গেল, ওই হিটেই বাদ পড়ে যাওয়ার তাহলে কি সেম কারণেই হচ্ছে সে ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়? কারেক্ট। তাহলে হচ্ছে আমরা যদি ট্রাভেল হিস্ট্রি থাকে, আমরা শুরু থেকে যেটা শুনছিলাম ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি এইটার কারণেই আবার হচ্ছে বাদ পড়ার সম্ভাবনা বেশি। যখন একজন বাদ পড়ে যায়, রিজেক্ট হয়ে যায়, তারপরে আসলে ওর করণীয় কি, বা কতদিন পরে আবেদন করতে পারে বা করা উচিত, প্রস্তুতিটা আবার কেমন হওয়া উচিত রিজেক্ট হওয়ার পরে? ওকে, এটা ডিপেন্ড করবে। যদি এমন হয়ে থাকে, ফর এক্সাম্পল আমার বাবা অসুস্থ আমেরিকাতে, আমাকে এখন যেতে হবে, আমি ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, রিফিউজ করলো, আমার জন্য কিন্তু ট্রাভেল হিস্ট্রি জরুরি না, আমার জন্য ইউরোপ সেঙ্গেন টেঙ্গেন ঘোরা জরুরি না। সো কেস টু কেস ভ্যারি করে বিষয়গুলো। আমি যদি প্লেন ট্যুরিস্ট হই, হতে পারে আমি কোনো উন্নত দেশে যাইনি, আমি এশিয়া এবং তুরস্কের বা তুর্কির আশেপাশে ঘোরাফেরা করেছি, আমি ইউকে যাই নাই, সেঙ্গেন জোনে যাই নাই, ইউরোপের কাছাকাছি গিয়েছি, ইউরোপে যাই নাই, বা অস্ট্রেলিয়া জাপান এই ধরনের উন্নত কোনো দেশে যাই নাই, এমন কোনো দেশে যাই নাই যেখানে গিয়ে মানুষজন থেকে যায় ফিরে আসে না, এরকম কোনো দেশে আমি যাইনি। তাহলে কি হবে, আমি তখন রিফিউজ হয়েছি, আমি সময় নিব, ওই ধরনের কান্ট্রিগুলো আমি ট্রাভেল করার চেষ্টা করব, ট্রাভেল করে প্রয়োজনে 6 মাস পর বা 1 বছর পর আমি আবার অ্যাপ্লাই করব। মানে এটা নির্দিষ্ট কোনো সময় নাই, তবে হচ্ছে আমার কাছে বা যে আবেদনকারী যে আবেদন করলো, ও তার কাছে যে মনে হলো যে এই কারণগুলোর কারণে আমি হয়তো প্রত্যাখ্যিত হয়েছি, আমার ভিসা দেয়নি, এগুলো সর্ট আউট করে এরপর হচ্ছে আবার আবেদনের একটা চেষ্টা চালানো। ইউরোপের ক্ষেত্রেও কি এরকম কিছু নাকি? আমরা তো যতটুকু জানি যে ইউএসএ আসলে অত কাগজপত্র দেখেন না, তাহলে কোন কোন কাগজগুলো আসলে দেখতে চাইতে পারে একজন আবেদনকারী যখন যাবে ইন্টারভিউতে, কোন কোন গুরুত্বপূর্ণ কাগজগুলো নেবেন? একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে ইউরোপে যারা আবেদন করেন তাদের তো পুরোপুরি কাগজের হচ্ছে যে ডকুমেন্টসের উপরে নির্ভর করে, যে ডকুমেন্টস কি আছে, তাহলে সেখানে কি কি ডকুমেন্টসগুলো শুরুতে আমরা যদি একটু বলেন যে হচ্ছে ইউএসএ ইন্টারভিউতে যাওয়ার সময় কোন কোন কাগজগুলো নেওয়া উচিত? ওকে, এখানে একটা ডিস্টিংশন আগে করে ফেলি। আমেরিকা যেভাবে ইন্টারভিউটা হ্যান্ডেল করে বা ডকুমেন্টের ব্যাপারে তাদের যে অ্যাপ্রোচ, এটার সাথে বাকি পৃথিবীর অ্যাপ্রোচটা ভিন্ন। আমরা ইন্ডিয়া থেকে শুরু করে যত দামি দেশ আছে সব দেশের জন্য আমরা প্রচুর ডকুমেন্ট ইউজ করতে হয়। আমেরিকার ক্ষেত্রে এটা ভিন্ন, আমেরিকা ডকুমেন্টের ধারে কাছে যাবে না, তারা খুব রেয়ারলি হয়তো আপনার কাছে কিছু চাইবে। হ্যাঁ, আপনি নিয়ে যাবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যাবেন, ভিজিটিং কার্ড নিয়ে যাবেন, যদি DS-160 6 মাসের আগে ফিল আউট করা হয়ে থাকে তাহলে আপনি নতুন ছবি তুলে নিয়ে যাবেন। আমেরিকায় আপনার ছেলের কনভোকেশন বা কিছু, তার ভিসার কপি, তার ট্রান্সক্রিপ্টের কপি, এগুলো আপনি নিয়ে যাবেন, হ্যাঁ, যেগুলো লজিক্যাল আপনার কেসটার সাথে সাপোর্টিং যে ডকুমেন্টগুলো আছে নিয়ে যাবেন। বাট ইউএসের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখবে না, কেউ দেখবে না, ধরেও দেখবে না। অন্যান্য ইউরোপ, কানাডা এই সমস্ত দেশের জন্য এটা টোটালি উল্টো। এখানে আবার সব ডকুমেন্ট আপনাকে ওরা অফিসাররা খুব ভালো মতো দেখবে। ডকুমেন্টস যদি সঙ্গতিপূর্ণ হয়, ব্যাঙ্ক স্টেটমেন্টের ধারাবাহিকতা থাকে, ইনকামের ধারাবাহিকতা থাকে, তাহলে তখন ভিসা হওয়ার পসিবিলিটি অনেক স্ট্রং থাকে। মানে একটা জায়গায় হচ্ছে ডকুমেন্টস, মানে ডকুমেন্টসের উপরে নির্ভর করে কাগজ হচ্ছে ভিসা পাবে কি পাবে না, একটা জায়গায় হচ্ছে ডকুমেন্টস ছাড়া। তাহলে হচ্ছে ইউএস এম্বাসি কোন বিষয়গুলো বেশি দেখছে? তাহলে কি DS-160 বিষয় আছে আর ইন্টারভিউ, এই দুইটা বিষয়ের উপরে বেশি দিচ্ছে? কোনটা আসলে কত শতাংশ আমরা দেব? আচ্ছা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে 70% বলি DS-160-কে, 30% বলি ইন্টারভিউকে। DS-160 আমি সুন্দরভাবে ফিল আউট করলাম, আমার ট্রাভেল হিস্ট্রিও ভালো, ইউরোপ ঘোরা আছে মনে করেন। দেন ইন্টারভিউতে গিয়ে আমাকে আবার ওই অনুযায়ী আমাকে কথাবার্তাও বলতে হবে। যেমন আমি ধরেন সেঙ্গেন জোনে ট্রাভেল করেছি, ইউকেতে ট্রাভেল করেছি, তাহলে এক্সপেকটেশন থাকে যে আমি হয়তো অফিসারের সাথে সাবলীলভাবে কথা বলতে পারবো, কারণ যেহেতু আমি এই সমস্ত দেশ ঘুরে এসেছি। আমি বিভিন্ন ব্রিটিশের সাথে বা ইউরোপিয়ানদের সাথে কথা বলেছি, রাস্তায় ডিরেকশন চেয়েছি, কফি শপে কফি কিনেছি, এয়ারপোর্টে ইমিগ্রেশন বা কাস্টমসের সাথে অফিসারদের সাথে কথা বলেছি। কাজে আমার ওই পরিমাণ টেম্পারমেন্ট বা ক্যাপাবিলিটি থাকা উচিত যে আমি একজন আমেরিকান ভিসা অফিসারের সাথে সাবলীলভাবে কথা বলবো। এই জিনিসটাই তখন সেখানে প্রুভ করতে হয়। কথা বলার বিষয়টা যেহেতু আসলো, অনেকে জানতে চায় আসলে হচ্ছে ইন্টারভিউতে গিয়ে ইউএস এম্বাসিতে বাংলা ইন্টারভিউ দিবে নাকি ইংরেজিতে দিবে, দুইটাই দেওয়ার স্বাধীনতা আছে কিনা, বা যদি কেউ বাংলা দেয় তার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে কিনা? ওকে, আচ্ছা, এটা খুব সুন্দর কোশ্চেন।
ভিসা ইন্টারভিউতে আমেরিকান এম্বাসি ঢাকার কথা যদি বলি, আপনি যদি ইংরেজিতে সামাল দিতে পারেন, বলতে পারেন এবং পাল্টা প্রশ্ন শুনে বুঝে উত্তর দিতে পারেন, ইংরেজিতে ইন্টারভিউ দিলে আপনার জন্য প্লাস আছে। বাট তার মানে এই না যে বাংলা ইন্টারভিউ দিলে কোনো মাইনাস আছে, নো। বাংলায় আপনি ইন্টারভিউ দিতে পারেন, স্টুডেন্টদেরকে অবশ্যই ইংরেজিতে ইন্টারভিউ দিতে হবে। আর কিছু এমপ্লয়মেন্ট বেসড ভিসা আছে, তাদেরকে অবশ্যই ইংরেজিতে ইন্টারভিউ দিতে হবে। আদারওয়াইজ বাকি সবাই ইমিগ্রেন্টরা তো বাংলায় বলবেন, কোনো সমস্যা নেই। তারা ইংরেজিতে পারলেও ওনারা বাংলায় বলেন, কোনো অসুবিধা নেই। বাট ভিজিটরদের কথা বলছি আমি, তারা যদি ইংরেজিতে ইন্টারভিউ দেন তারা কিছুটা প্লাস পাবেন, খুব ভালো রকম প্লাস পাবেন, কিছু না, ভালো রকম। এটা উদাহরণ হিসেবে বলি যে ধরে নিচ্ছি তিনি খুব বেশি ট্রাভেল করেননি, বাট অ্যাপিয়ারেন্স ভালো, স্মার্ট লুকিং এবং রুচিশীল জামা কাপড় পরেছেন, গুছিয়ে সুন্দরভাবে ইংরেজিতে উত্তর দিতে পারছেন। ট্রাভেল হিস্ট্রি কিছুটা কম থাকলেও তার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক স্ট্রং থাকবে। কারণ হচ্ছে উনি খুব সহজেই কমিউনিকেট করতে পারছেন, উনি আই কন্ট্যাক্ট রেখে হাসি মুখে অফিসারের সাথে কথা বলতে পারছেন। অফিসার বুঝবে যে এই ভদ্রলোক যে কোনো সমাজে গিয়ে চলাফেরা করতে পারবে। হ্যাঁ, সো ইংরেজি কিছুটা প্লাস দিবে। তার মানে এই না যে বাংলা মাইনাস, ইংরেজি। তার মানে বাংলায় বা ইংরেজিতে যেভাবেই ভিসার ইন্টারভিউ দেওয়া হোক, কিছু ক্ষেত্রে ছাড়া হয়তো হচ্ছে শিক্ষার্থীরা এবং যারা হচ্ছে গিয়ে সেখানে প্রেজেন্টেশন করতে হবে কোনো, এরা ছাড়া মোটামুটি যারা দিবে বাংলায় যদি ইন্টারভিউ দেয় মাইনাস নাই, কিন্তু হচ্ছে পজিটিভ বিষয়টা হচ্ছে যদি ইংরেজিতে দেয় তাহলে হচ্ছে সেটা যুক্ত হবে। আমরা অনেক কিছু আলোচনা করলাম, অনেক কিছু আমাদের আলোচনায় আসছে, আবার অনেক কিছু আসে নাই। আপনি দীর্ঘদিন ধরে হচ্ছে এই ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন, পরামর্শ দিচ্ছেন, কনসালটেন্সি করছেন। আপনার কাছে আসলে মানে কি মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি বা পরিবেশ, এখন আসলে ইউএসের ভিসা পাওয়াটা, মানুষ আবেদন করাটা কতটা যৌক্তিক হবে বা পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা ইউরোপেও আসলে কতটুকু, কোন দেশ আসলে এখন ভিসা দিচ্ছে ভালো? ওকে, যদি স্টুডেন্টদের কথা বলেন, এই মুহূর্তে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের কিছু দেশ মোটামুটি ভিসা হচ্ছে। তো খুব বেশি অপশন নাই বললেই চলে, কারণ ক্যানাডা কিছুটা স্ট্রিক্ট, আমেরিকার অবস্থা অনেকেই জানেন আপনারা। ইউকেও গতকালকেরই খবর, বাংলাদেশ এবং পাকিস্তানিদের জন্য অনেকগুলো ইউনিভার্সিটি ভর্তি স্থগিত করেছে। কাজে অনেকগুলো দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। যদি একেবারে ওয়াইড ওপেন দরজা বলি, আমি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে। এছাড়া ইস্টার্ন ইউরোপের বা সেঙ্গেন জোনেরই কিছু কান্ট্রি, 2-3টা কান্ট্রি আছে যেখানে স্টুডেন্টরা পড়তে যেতে পারছে। ডেনমার্কে যেতে পারছে, সুইডেনে পড়তে যেতে পারছে, কিন্তু এগুলো এক্সপেন্সিভ, সবাই অ্যাফোর্ড করতে পারে না। সো ওভারঅল আমি বলবো যে এখন যদি স্টুডেন্ট হয় তাহলে এই দেশগুলো অ্যাপ্রোচ করতে পারে। আর আমেরিকার জন্য স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নাই। বাট আমেরিকার জন্য ট্রাই করলে আমি সবাইকে বলি যে সাথে প্ল্যান বি, প্ল্যান সি, আরও 2টা কান্ট্রি অন্তত হাতে রাখতে, যাতে আমেরিকা রিফিউজ হলাম আমি, পরদিনে আমি ইউকের জন্য হোক বা অস্ট্রেলিয়ার জন্য হোক বা নিউজিল্যান্ডের জন্য হোক অ্যাপ্লাই করতে পারি। মানে পথ খোলা রাখা, একদিকে হচ্ছে পড়ে না থাকা। তা আমরা আসলে আপনার কাছে শুনছিলাম যে এখন স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের জায়গাগুলো কমে আসছে, যে আবেদন করার জায়গাগুলো। এখন বর্তমান সময়ে এই অবস্থা যাচ্ছে। আমরা কিন্তু জানি যে সামনের বছর ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে মেক্সিকো, কানাডা, ইউএসএতে। তখন আসলে মানে ভিসা রেশিওটা এর আগে কেমন হতে পারে, বাড়তে পারে কিনা, বা যারা এখনো চিন্তা করছে, আমরা কিন্তু প্রতারণার কথা বলছিলেন আপনি বারবার, এটা ধরে কিন্তু অনেক ধরনের প্রতারণা ইতিমধ্যে হয়তো শুরু হয়ে গিয়েছে, হয়তো আপনি জানেন। এখন আসলে এটা কেমন হওয়া উচিত, এই ভিসা যে রেশিওটা সেটা কি বাড়বে কিনা আসলে? আচ্ছা, এখানে ভিসা রেশিও বাড়ুক বা কমুক, বিষয়টা হচ্ছে যে আমি যদি বলি যে আমি আমেরিকায় খেলা দেখতে যাব, বিশ্বকাপ খেলা দেখতে যাব, বা কানাডায় খেলা দেখতে যাব, তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আমি আগে কোথায় কোথায় খেলা দেখেছি। এখন পর্যন্ত আমার এই বিষয়ে যারা আমার কাছে পরামর্শ নিতে এসেছেন যে আমি বিশ্বকাপ উপলক্ষে তো অনেক ভিসা দিচ্ছে, আমি খেলা দেখতে যাব, তো আমি তাদেরকে প্রশ্ন করি, আপনি লাস্ট কবে ফুটবল খেলা দেখেছেন স্টেডিয়ামে? কার খেলা দেখেছেন? দেখে নাই। হয়তো ক্রিকেট খেলা দেখেছে, ফুটবলের ধারে কাছেও যায় নাই, কারণ ফুটবল অনেক দিন ধরেই বাংলাদেশে জনপ্রিয়তা নাই, রিসেন্টলি হচ্ছে হামজা চৌধুরীদের কারণে হচ্ছে। তো লজিক থাকতে হবে। এমন যদি হয় যে দেখেন ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টগুলো কাদের জন্য? যারা আর্থিকভাবে খুব সচ্ছল, দেশ বিদেশ ঘুরে বেড়ান, এখানে জন্মদিন, ওখানে বিয়ে, ওখানে 31st নাইট, এই ধরনের পার্টি করে বেড়াচ্ছেন যারা, তাদের জন্য অনেকটা, যদি আমরা লজিক্যালি চিন্তা করি। তো কারো শখ থাকতেই পারে, কিন্তু লজিক থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে।
আমি যদি এমন হয় যে আমি বাংলাদেশ টিমের খেলা দেখতে আমি সিঙ্গাপুর গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, বা আমি থাইল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেড আসছে আমি খেলা দেখতে গিয়েছি, আমি একজন ফুটবল ফ্যান, আমার ফেসবুক সাক্ষী দিচ্ছে, ইউটিউব সাক্ষী দিচ্ছে আমাকে, আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি, তাহলে লজিক্যাল, তাহলে তিনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ মানে ওই ফেসবুকে আমি দেখলাম ঘুম থেকে উঠে যে বাড়িধারায় গেলেই আমেরিকান এম্বাসির কাছে গেলেই ভিসা দিয়ে দিচ্ছে, টিকিট থাকলেও দিচ্ছে না থাকলেও দিচ্ছে, পাসপোর্ট থাকলেও দিচ্ছে না থাকলেও দিচ্ছে, এই ধরনের একটা ভাইব অনেক মানে প্রতারক চক্র দিয়ে থাকেন ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে নিয়ে বিনিয়ে কথাবার্তা বলে। তো ওগুলো দেখে যদি মানুষ ঝাঁপিয়ে পড়ে তার রিফিউজাল ছাড়া কোনো গতি হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই এদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা একেবারেই শেষ পর্যায়ে আমরা হচ্ছে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানলাম, আমাদের দর্শকরা হয় এই বিষয়গুলো জানবে। আপনি একবারে সব শেষে আমরা আমাদের আজকের প্রোগ্রামের শিরোনামে হচ্ছে গন্তব্য ইউএসএ বা হচ্ছে আমেরিকা, ইউরোপ। আপনি যদি একটু বলেন যে আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একবারে কম কথায় যদি একটু বলে দেন, আসলে যারা চিন্তা করছে এখন এক কথা বা দুই কথায় বলেন যে আসলে ওনারা ভবিষ্যৎ কি হতে পারে, চিন্তাটা কি রাখবে। আপনি যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে বললেন যে 1, 2, 3 মানে হচ্ছে প্ল্যান 1, 2, 3 করে রাখার জন্য যদি একটু বলেন, আমরা হচ্ছে এরপরেই এই আপনার এই কথার মাধ্যমে আমরা আসলে আজকে প্রোগ্রামটা শেষ করব। ওকে, খুবই ভালো প্রশ্ন। এটা এভাবে যদি আমি বলি যে অবশ্যই আপনি কেন নিজেকে উন্নত দেশে চিন্তা করতে পারবেন না, কেন পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু আপনার প্ল্যানিংটা যদি ঠিক থাকে এটা ফেলিওর হওয়ার কোনো কারণ নাই। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, প্ল্যানিংয়ে গণ্ডগোল থাকে। এক আমেরিকা নিয়ে বসে আছেন, 1 বছর পর গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, রিফিউজ হচ্ছে। প্ল্যানিং যদি থাকে যে ওকে আমার আমেরিকা হবে না, ওকে আমি মালয়েশিয়া চলে যাব, ওখানে 2 বছর পড়বো, পড়ার পর আমি আবার ট্রাই করবো, অথবা ইউকে যাব, আমার ডিগ্রিটা ইউকে থেকে নিব বা উন্নত দেশ থেকে নিব, ইউএস থেকেই নিব, ভায়া হয়ে গেলাম, সমস্যা নেই তো। সো প্রপারলি যদি প্ল্যান করা যায় এবং ওই অনুযায়ী অ্যাকশন নেওয়া যায় তাহলে সাকসেস কেউ আটকাতে পারবে না। এটা আপনি ট্রাভেল ট্যুরিস্ট ভিসার জন্য হোক বা স্টুডেন্ট ভিসার জন্য হোক, ওয়ার্ক পারমিটের জন্য হোক, যে কোনো কারণেই হোক না কেন, প্রপার রিসার্চ করে, প্রপার প্ল্যান করে, অপশনস রেখে, ওই যে প্ল্যান বি প্ল্যান সির কথা বললাম, এগুলো রেখে যদি কেউ একজন সময় নিয়ে আগায়, বেশিরভাগ মানুষ মানে ভুলটা করে কোথায়, রাতারাতি কোনো একটা রেজাল্ট পেতে চায় যে আমি আজকে চিন্তা করলাম দেশের বাইরে চলে যাব, 6 মাসের মধ্যে আমি যেতে চাই বা 3 মাসের মধ্যে আমি যেতে চাই। প্রস্তুতিটা থাকতে হবে, একবারে থাকতে হবে আগে থেকে, লম্বা সময় ধরে যদি আমি কাজ করি সাকসেসফুল হবে। হাসান ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন কালের কণ্ঠের আয়োজন গন্তব্য আমেরিকা, ইউরোপ। আমাদের সঙ্গে ছিলেন মহিবুল ইসলাম মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, আমেরিকান এম্বাসি, ঢাকা। দর্শক আপনারা শুনছিলেন, শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘ সময় চিন্তা এবং সঠিক পথে যদি কেউ এগিয়ে যায় তবে সফলতা অবশ্যই আসবে। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দর্শক সহ যারা আমাদেরকে শুনছেন তাদের সাবধান থাকতে হবে, কেউ যাতে প্রতারকের পাল্লায় পড়ে স্বপ্ন এবং টাকা সব কিছুই হারিয়ে না ফেলেন। ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি জহিরুল ইসলাম।